ইয়া সো সিলেবাস ছিল উইক 1 এ যে ডাটাবেজের ইন্ট্রোডাকশন স্লাইড ছিল ওইটা, সেকেন্ডটা হলো ইআরডি স্লাইড, থার্ডটা হলো আপনার রিলেশনাল অ্যালজেব্রা, ফোর্থটা হলো বেসিক এসকিউএল কুয়েরিজ এর স্লাইড, আর লাস্টেরটা হলো ক্রুড এসকিউএল যে স্লাইডটা ছিল ওইটা। মোট 5টা স্লাইড হলো আপনাদের মেইন, ঠিক আছে? আর এর আশেপাশে কিছু স্লাইড আছে, ওগুলো আপনারা অফলাইন ক্লাসে পরে দিব। অফলাইন ক্লাস হলো আপনাদের বুধবারে, শনিবারে আর নেক্সট বুধবার, এই 3টা বুধবার। আর বাকি যে 3টা অনলাইন ক্লাস, আজকে মঙ্গলবার আর নেক্সট মঙ্গলবার, এই 3টা মঙ্গলবারে আমরা মিডের পরবর্তী সিলেবাস দেখব। আর মেইনলি মিডের পরবর্তী সিলেবাসের মধ্যে যেটা কোড আছে ওইটা দেখব না, কারণ কোড যেগুলো আছে ওগুলা প্রয়োজন হলো ক্লাসে দেখে ল্যাবে গিয়ে আবার প্র্যাকটিস করা, তাহলে মনে থাকে। এখন যদি কোড ওটা পড়িয়ে দিই তাহলে পরে প্র্যাকটিস করলে বুঝবেন না কি কাজ করতেছে। তাই যেগুলো কোড নাই, জাস্ট থিওরি, ওইগুলো আমি মিডের আগে শেষ করব। 2-3টা স্লাইড আছে, আর তারপর মিডের পরে মেইন ফাইনাল সিলেবাস শুরু হবে, যেটা কোড পার্টটা আছে। আচ্ছা, সো এগেইন আমি আমার সিলেবাসটা বলতেছি আপনাদের মিডের সিলেবাসটা হলো প্রথম স্লাইড উইক 1 এ যে ডেটাবেজের ইন্ট্রোডাকশন স্লাইডটা ছিল, সেকেন্ডটা হলো আপনাদের রিলেশনাল অ্যালজেব্রা, আর রিলেশনাল, তারপর থার্ডটা হলো ইআরডি স্লাইড, ইআরডির সাথে রিলেশন স্কিমাও তো আছে, এটা জানেন। ফোর্থটা হলো আপনাদের বেসিক এসকিউএল কুয়েরিজ এর স্লাইডটা, আর ফিফথ হলো ক্রুড এসকিউএল এর স্লাইডটা। ঠিক আছে, 5টা স্লাইড মেইন, মাথায় রাখেন। বিএলসি তে সব দেওয়া আছে। আর কারো কোনো কোশ্চেন আছে মিডের সিলেবাস নিয়ে, যে মিডে কি থাকবে স্যার, মানে সিলেবাসে কি থাকবে স্যার, তো বলে দিলাম, তো যদি বুঝতে না পারেন। গুড। আর আপনাদের বুধবার তো ক্লাস আছেই, বুধবার আমি আপনাদের কুইজ 1 এর খাতাটাও দেখিয়ে দিব। ওই দিন মিডের কিছু সিলেবাস, এক্সট্রা সিলেবাস দেখবো মিডের। শনিবারও মিডের সিলেবাস। আর নেক্সট সিআর কে আসছেন? সিআর কে আছে না? এজ ইউজুয়াল। আচ্ছা, তো আপনাদের আরেকটা কুইজ মিডের আগে, সেটা হয়তো বা হবে শনিবারে অথবা বুধবারে, সেটাই সিআর এর সাথে কথা বলে ঠিক করা লাগবে কবে আপনারা কুইজটা দিবেন। আর কুইজের সিলেবাস হবে হলো আপনাদের মাইএসকিউএল, লাস্টের যে 2টা স্লাইড ছিল, মাইএসকিউএল, বেসিক মাইএসকিউএল কুয়েরিজ আর ক্রুড এসকিউএল, এই দুইটার উপরে খাতায় আপনাদের কোড লেখা লাগবে, ঠিক আছে? আর এটার জন্য আপনাদের ম্যান্ডেটরি হলো ল্যাবটা। এই উইকে যে ল্যাবটা হবে অনলাইন, ওইটা সাথে করবেন, করে নেক্সট উইকেই ওই মাইএসকিউএল এর উপর আপনাদের অ্যাসেসমেন্ট। শনিবারে হলো O2 অ্যাসেসমেন্ট, আর বুধবারে হলো O1 এর অ্যাসেসমেন্ট। ওকে, আচ্ছা। তো সিলেবাস যেটা বললাম, মাইএসকিউএল 2টা স্লাইড, বেসিক এসকিউএল কুয়েরিজ আর ক্রুড এসকিউএল, সেটা হলো কুইজ 2 এর সিলেবাস। ইদার শনিবারে হবে অথবা বুধবারে হবে, যেটা আপনারা সিআর এর সাথে কথা বলে আমাকে জানান। সিআর আসুক, সিআর এর সাথে কথা বলে। আচ্ছা, সো আজকেরটা স্লাইড আজকে অনেক ছোট, সো হোপফুলি 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ কোনো কোড নাই। ফাইনাল সিলেবাস যেহেতু এটা মিডিয়ার সিলেবাস অফলাইনে। আচ্ছা, আসলে তুমি দেখতে পারতেছেন সেটা হলো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের আজকের স্লাইডটা বেশি বড় না, স্লাইডটা 14 পেজ। ওকে, আর 4 মিনিট আছে, যারা বাকি আছে তাদের চলে আসতে বলেন 4 মিনিটে। 25 জন হয়েছে মাত্র। আচ্ছা, সো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস জিনিসটা কি? এটা বেসিক্যালি হলো আমরা সকল ডেটা নরমালি একটা ডেটাবেসে রাখি, একটা পিসিতে অথবা একটা হার্ড ড্রাইভ, র‍্যাম, শর্ট টার্মের জন্য মোবাইল, এইসব জায়গায়। যদি আপনারা ক্লাউডে রাখেন অথবা বিভিন্ন জায়গায় স্টোর করতে চান, ফর এক্সাম্পল বড় বড় কর্পোরেশন যারা আছে, ফেসবুক, গুগল, আমাজন, তারা কি করে? তাদের যে ডেটা আছে তা বিভিন্ন ডেটা সেন্টারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে। এর সুবিধাটা কি? কোনো একটা সেন্টার যদি নষ্ট হয়ে যায় বা যে ডেটাটা যাতে হারিয়ে না যায়, অন্য কোনো সেন্টার থেকে আপনি সেটা ফেরত পাইতে পারেন। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হলো বিভিন্ন ডেটাবেস যা নিজেদের মধ্যে কানেক্টেড, ইন্টারনেটের মতো, যেখানে কম্পিউটার গুলো একের সাথে কানেক্টেড, ডেটাবেস গুলো একে অপরের সাথে কানেক্টেড বিভিন্ন লোকেশনে। এগুলো বিভিন্ন জায়গায় কানেক্টেড হইলেও তাদের মনে হয় একটা ডেটাবেস। ইন্টারনেট তো সেম, রাইট? বিভিন্ন পিসি কানেক্টেড হইলেও আপনি যখন নেটে কোনো কিছু সার্চ দেন, মনে হয় একটা পিসি থেকে সব ডেটা আপনার কাছে আসতেছে, অনেকগুলো পিসি কানেক্টেড না। তাহলে একটা সুবিধাগুলো কি কি?
5টা। প্রথমটা ইমপ্রুভড পারফরমেন্স অনেক ফাস্ট হয়ে যায়, সকল ডেটাবেস যদি একসাথে কাজ করে তাদের গতিবিধিও অনেক বাড়ে। সেকেন্ড, স্কেলেবিলিটি, আপনি চাইলে ডেটাবেসের সংখ্যা ইজিলি বাড়াইতে পারেন। ঠিক আছে, ইজিলি বাড়ালো মানে কোন একটা ডেটাবেসে কোন একটা কান্ট্রিতে আপনি এক্সপান্ড করে দিলেন, ফলস্বরূপ আপনি স্টোরেজের পাওয়ার আর প্রসেসিং পাওয়ার দুটোই বেড়ে গেল। থার্ড, ফল্ট টলারেন্স। কি হয়, ধরেন কোন ব্রাজিলের আপনার যে ডেটা সেন্টার আছে ওইটা নষ্ট হয়ে গেল, ফলে কি আপনার ডেটাকে হারিয়ে গেছে? না, বাকি যে ডেটা সেন্টার গুলো আছে যেখানে আপনার ডেটার কপি আছে, এখান থেকে আপনি ডেটাটা ফেরত আনতে পারবেন। ফোর্থ, ডেটা লোকালাইজেশন। যারা গেম খেলেন, ফর এক্সাম্পল ভ্যালোরেন্ট, কল অফ ডিউটি অথবা এনি কাইন্ড অফ অনলাইন মাল্টিপ্লেয়ার গেম যেটা আপনার রিয়েল টাইম কমিউনিকেশন লাগে, এখানে আপনার ল্যাটেন্সি বা পিং এর একটা জিনিস দেখবেন যে পিং আপ ডাউন করে, বলে ল্যাটেন্সি আপ ডাউন করে। এটা মানেটা কি? আপনি যখন কোনো একটা মাউস ক্লিক করেন, মাউস ক্লিক করার পরে সিগন্যালটা সার্ভারে গিয়ে আবার ফেরত আসতে যত সময় লাগে, এখন আপনার সার্ভারটা যত দূরে হবে আপনার সময় তত বেশি লাগবে, অথবা নেটওয়ার্কে যদি ঝামেলা থাকে তত বেশি সময় লাগবে ফেরত আসতে। তাই যদি লোকালাইজ সার্ভার হয় খুব তাড়াতাড়ি আপনি ডেটা ফেরত পেতে পারেন। এই জন্য যারা ভ্যালোরেন্ট খেলেন দেখবেন যে ভারত মুম্বাই সার্ভারে আপনার আর সিঙ্গাপুর সার্ভারে নরমালি আপনার পিং ভালো থাকে, কারণ এগুলো বেশি কাছে। আচ্ছা, এবার লোড ব্যালেন্সিং মানে হলো আপনার যত ট্রাফিক থাকে, ট্রাফিক মানে কতজন ইউজার একই সাথে কানেক্ট হতে চাচ্ছে, যদি অনেক বেশি হয়ে যায় তখন সেটা বিভিন্ন সার্ভারে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। সবচেয়ে ভালো এক্সাম্পল হলো আমাদের ডব্লিউএল বিএলসি অথবা যে কোনো ওয়েবসাইট, এত স্টুডেন্ট একসাথে অ্যাক্সেস করলে ওরা হ্যান্ডেল করতে পারে না, কারণ ওদের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস নাই, ওরা এক ডাটাবেসে কাজ করে। যেহেতু ট্রাফিক ওরা ছড়িয়ে দিতে পারতেছে না, এই জন্য সাথে সাথে ক্র্যাশ করে, নষ্ট হয়ে যায়, ওরা ঠিক করা লাগে। আচ্ছা, এখন ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসে? 4টা, 5টা, 6টা, 5টা মতো আছে। প্রথমটা ডেটা ডিস্ট্রিবিউশন, মানে আপনি মাল্টিপল লোকেশনে আপনার একই ডাটা স্টোর করতে পারেন সিকিউরিটির জন্য অবভিয়াসলি। সেকেন্ডটা রেপ্লিকেশন, আপনার একই ডাটা বিভিন্ন জায়গায় এক্সিস্ট করে, যার ফলস্বরূপ কোন সুবিধাটা পাওয়া যায়? ফল্ট টলারেন্স, যেটা প্রথম স্লাইডে দেখলাম। থার্ড, ট্রান্সপারেন্সি, আপনি একটা সিঙ্গেল ডাটাবেস মনে করেন ইন্টারনেটের মতো, আপনি গুগল করার পর একটা ফুল লিস্টের মতো জায়গা সব ওয়েবসাইট যেমন দেখতে পান, ইউজারও সকল ডেটা একটা নির্দিষ্ট ডাটাবেসের মতো পেজে দেখতে পায়, ও মাল্টিপল লোকেশন দেখতে পায় না, ফলস্বরূপ ও সকল ডাটা যেহেতু ওর সামনেই চলে আসছে, কোনো হিডেন ডাটা থাকে না, ও সব ডাটা সহজে অ্যাক্সেস করতে পারে। 4 নাম্বার, অটোনমি, প্রত্যেকটা সাইট বা প্রত্যেকটা ডেটাবেজের যে সাইট আছে ওরা নিজস্বভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, অর্থাৎ আপনি ইচ্ছা করে ওই ডাটাবেজে অ্যাক্সেস করতে পারেন যেটা আপনার প্রয়োজন, আপনি চাইলে অন্য ডাটাবেজে নাও যেতে পারেন, এটা ইউজারের ইচ্ছা, সে সব ডাটাবেজ একসাথে দেখতে পারে অথবা একটা ডাটাবেজ অ্যাক্সেস করতে পারে। কনকারেন্সি কন্ট্রোল, অর্থাৎ ডাটা কনসিস্টেন্সি থাকে। কনসিস্টেন্সি মানে কি? অর্থাৎ কোন একটা ডাটা যদি আপনি ইনপুট দেন কোন একটা সার্ভারে, অন্য সার্ভার গুলো ক্র্যাশ করবে না, অথবা কোন একটা ডাটা যদি ডিলিট করে দেন কোন সার্ভার থেকে, অন্য সব সার্ভারে ডাটাটা থেকে যাবে, অর্থাৎ সাথে সাথে ডিলিট হয়ে যাবে না। কনসিস্টেন্ট থাকা মানে একটা যদি কোনো কিছু চেঞ্জ হয় অন্য সার্ভার গুলো যাতে কোনো ইস্যু না হয়, সবগুলো যাতে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে। 8টা 10 বাজে, আমি আরো 1 মিনিট সময় দিলাম, যদি যে কেউ যদি না এসে থাকে তাদের বলেন যে জয়েন করে ফেলতে। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের টাইপ, প্রথমটা হলো হোমোজেনাস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, অর্থাৎ যত সাইট আছে মনে করেন 5টা ই কমার্স ডাটাবেস বা ই কমার্স ওয়েবসাইট, ওরা সবাই একটা ডাটাবেসের মতোই ব্যবহার করতেছে, মনে হচ্ছে একটা ডাটাবেস ব্যবহার করতে পারছে, আসলে না, 3টা ডাটাবেস একই ধরনের সিস্টেম দিয়ে তৈরি, ওরা একই ভাবে একসাথে কাজ করতেছে দেখে মনে হয় ওরা একটা ডাটাবেস ব্যবহার করতেছে। ফর এক্সাম্পল আপনি যখন ফেসবুক ব্যবহার করি, আমাদের ইনফরমেশন তো ওদের কাছে ডাটাবেসে স্টোর থাকে, আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের সবার ডাটা ডাটা আসলে একটা ডাটাবেসে, ফেসবুকের মেটা ডাটাবেসে স্টোর আছে, আসলে না, ফেসবুকের ডাটাবেস অনেক অনেক দেশে ছড়িয়ে দেওয়া আছে, অর্থাৎ সকল ইনফরমেশন এত ডাটাবেসে ছড়িয়ে দেওয়া কিন্তু আমরা বুঝি না, কারণ সকল ডাটাবেস সিস্টেমে একই ধরনের স্কিমা ব্যবহার করা হচ্ছে, তাই সবগুলো একটা সেন্ট্রালাইজড ওয়েতে ব্যবহার করা যায়, এটাকে বলে হোমোজেনাস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, সেম ডিবিএমএস আর সেম স্কিমা। আচ্ছা, 4টা 11 বাজে, রেস্ট্রিক্টেড ডান। আচ্ছা, তারপর ছিলাম হেটেরোজেনাস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, এর মানে হলো ডাটাবেসও বিভিন্ন, এদের স্কিমাও বিভিন্ন। ফর এক্সাম্পল একই কোম্পানি চাইলে ওরাকল, মাইএসকিউএল, মঙ্গোডিবি বিভিন্ন ডাটাবেস ব্যবহার করতে পারে, তো ওই সকল ডাটাবেস আবার একজন ইউজারও অ্যাক্সেস করতে পারে কি পারে না? পারে, যদি সে গ্লোবাল ইউজার হয়।
গ্লোবালিজম মানে মনে করেন আপনি ইন্টারন্যাশনালি একটা বাংলাদেশের সকল ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতেছেন এবং আপনার সকল কার্ড আছে, কিন্তু আপনি একজন লোকাল কাস্টমার। আমি ঢাকাতে থাকি, আমার শুধুমাত্র ঢাকা ব্যাংক অথবা জনতা ব্যাংক যে কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট আছে, আমি শুধু ওইটাই অ্যাক্সেস করতে পারবো, বাকিগুলো অ্যাক্সেস করতে পারবো না। এভাবে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সিস্টেম থেকে চাইলে আপনি বিভিন্ন ডাটাবেসে একসাথে অ্যাক্সেস করতে পারেন অথবা একটি ডাটাবেসে অ্যাক্সেস করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তারপর হলো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আপনি খুব পরিচিত হবেন, আপনার টপোলজি পড়ছেন, স্টার টপোলজি, যে বিভিন্ন ক্লায়েন্ট সাথে একটা সার্ভার কানেক্টেড থাকে। সার্ভার যদি নষ্ট হয়ে যায় সবশেষ, ক্লায়েন্ট নষ্ট হলে সমস্যা নেই, নতুন ক্লায়েন্ট অ্যাড করা যায়। তারপর পিয়ার টু পিয়ার আর্কিটেকচার মানে কি? এটার মাঝখানে কোনো নোড নাই, একটা পিসি চাইলে অন্য পিসির সাথে কানেক্টেড হতে পারে। এটা হলো আপনার রিং আর্কিটেকচার বা মেশ টেকনোলজি, এটা আমরা বলি, যে সবাই সবার সাথে কানেক্টেড, এর মাঝখানে কোনো এক্সট্রা নোড নাই। আর ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার, তাহলে মধ্যে পার্থক্যটা কি? কোনো সেন্ট্রালাইজড নোড থাকে না যার মধ্য দিয়ে সবার ডাটা আসে এবং যায়। তারপর মাল্টি ডাটাবেস আর্কিটেকচার মানে কি? বিভিন্ন ডাটাবেস আছে যারা নিজস্ব মতো কাজ করে, বাট আপনি ইউজার হিসেবে উপর থেকে জাস্ট একটা ইন্টারফেসই দেখবেন। ফর এক্সাম্পল রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল গাড়ির অনেক সিস্টেম থাকে ইন্টারনালি, বাট আপনি শুধুমাত্র উপরে সামনে যাওয়া, পিছিয়ে যাওয়া, ডানে যাওয়া, বামে যাওয়া, ঘোরা, এই বাটনগুলি দেখতে পাবেন। অর্থাৎ ইন্টারফেস একটাই, বাট আন্ডারলাইনে অনেক ডাটাবেস অথবা অনেক সিস্টেম কাজ করে ইন্ডিপেন্ডেন্টলি, যেটার থেকে কমান্ড গুলো আসে এবং আপনি জাস্ট একটা ইন্টারফেস দিয়ে সহজে এটা কন্ট্রোল করতে পারেন। টেকনিক কি কি ডিস্ট্রিবিউশন করার? নরমালি দুইটা, হ্যাঁ দুইটাই নরমালি আপনি দেখানো হবে। প্রথমটা হলো রেপ্লিকেশন, মানে আপনি যত ডেটা আছে চাইলে আপনি পুরোটা অথবা পার্শিয়াল পার্শিয়াল করে কপি করে বিভিন্ন লোকেশনে পাঠিয়ে দেন। ফলস্বরূপ কি হয়? কোনো একটা ডেটা যদি নষ্ট হয়ে যায় বাকিগুলো ঠিক থাকে। ফ্র্যাগমেন্টেশন মানে কি? আপনার যখন মেমোরি ফ্র্যাগমেন্টেশন করবেন, স্পেসিফিক্যালি ডিএলডি যখন করবেন, ডিএলডি কোর্সটা যখন আপনাদের আসবে অথবা হয়তো পড়ে ফেলছেন, যে আপনার যে টেবল থাকে ওটাকে স্মলার পার্টে ভাগ করে মেমোরিতে রেখে দেয়, যার ফলস্বরূপ পুরো ডাটাটা এক জায়গায় থাকে না, ভাঙা ভাঙা অবস্থায় বিভিন্ন জায়গায় থাকে। নরমালি তিন ধরনের ফ্র্যাগমেন্টেশন হয়। প্রথমটা হলো হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, এর মানে হলো টেবলে যে রো গুলো আছে ওই ভাগে রো অনুযায়ী ভাগ করা। ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন, কলাম অনুযায়ী ভাগ করা। হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন মানে ইচ্ছা মতো দুইটা রো একটা কলাম, চারটা রো দুইটা কলাম, এভাবে ভেঙে ভেঙে আপনি করতে পারেন। মাথায় রাখবেন ফ্র্যাগমেন্টেশন তিন ধরনের: হরাইজন্টাল রো অনুযায়ী ভাঙা, ভার্টিক্যাল কলাম অনুযায়ী ভাঙা, হাইব্রিড যে আপনি যেভাবে ইচ্ছা ভাঙা, আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে দুই ভাবে টেকনিক আছে, রেপ্লিকেশন করা, কপি করা যেটাকে বলা হয়, ফ্র্যাগমেন্টেশন করা অথবা ভাঙা। আচ্ছা, এক্সাম্পল কি? মনে করেন আপনি একটা কাস্টমার ডেটা দেখাচ্ছে, বিভিন্ন দেশের ইউজার এটার মধ্যে আছে। সো যারা ইউএস এ থাকে তাদের ডেটা ধরা হবে নিউ ইয়র্ক সার্ভারে, যারা ইউরোপে থাকে লন্ডন সার্ভারে, এশিয়া থাকে সিঙ্গাপুর সার্ভারে, অথবা আপনি ঢাকাতে থাকেন কোথায় যাবে? বাংলাদেশ সার্ভারে, মুম্বাইতে থাকেন ইন্ডিয়া সার্ভারে। সো লোকালাইজ সার্ভারে সবার ডাটা আলাদা করা থাকে যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি এটা অ্যাক্সেস করা যায়। ভ্যালোরেন্ট গেমেও সেম ছিল, আপনি বাংলাদেশ থেকে খেলতেছেন, আপনার ডাটা আছে মুম্বাই সার্ভারে অথবা সিঙ্গাপুর সার্ভারে। ইন্ডিয়াতে থাকলে তো মুম্বাই সার্ভার, ইউএস এ থাকলে আপনার ওই ভুলে গেছি নিউ ইয়র্ক সার্ভার আছে, ওইখানে আরো একটা সার্ভার আছে, তো ওইখানে আপনি অ্যাক্সেস করতে পারেন। জার্মানি সার্ভার আলাদা, ইউকে সার্ভার আলাদা, তো কান্ট্রি অনুযায়ী সার্ভার আলাদা করে দেওয়া হয়। সুবিধাটা কি? খুব তাড়াতাড়ি অ্যাক্সেস এবং ল্যাটেন্সি অনেক কমে যায়। ল্যাটেন্সি মানে কি? আপনি কোনো একটা কাজ বা বাটন ক্লিক করলেন, মাউস ক্লিক করলেন, কিবোর্ড ক্লিক করলেন, টাচ করলেন, মনিটরের মধ্যে টাচ স্ক্রিন, সকল ডেটা সার্ভারে গিয়ে আবার ফেরত আসতে যত সময় লাগে। আচ্ছা আচ্ছা, পাঁচটা স্লাইড আছে। তো দেখি, আচ্ছা আজান দিচ্ছে, আমরা 5 মিনিট পর ফেরত আসবো। ফেল কি কারণে হতে পারে, চ্যালেঞ্জ কি কি আছে? মোটামুটি পাঁচটা। এক, ডাটা ইনকনসিস্টেন্সি, যে আমার সকল কপিজ অফ ডেটা সমানভাবে আপডেট থাকবে কিনা। তারপর নেটওয়ার্ক ফেলিয়ার, যদি কোনো কারণে কমিউনিকেশন না হয়, ফর এক্সাম্পল কারেন্ট আউটেজ, কোনো একটা কান্ট্রিতে যদি নেটওয়ার্কে কারেন্টই চলে যায় তখন আপনার তো কিছু করার নেই। থার্ড হলো সিনক্রোনাইজেশন ইস্যু, এটা নরমালি ট্রানজেকশন হয়, যেটা আপনারা মিনিট পরে একটা ট্রানজেকশনে আলাদা ফ্লাইট আছে, ওইটার সময় দেখবেন। 4 নম্বর হলো সিকিউরিটি রিস্ক, সিকিউরিটি সবসময় থাকে, একটা কান্ট্রির সিকিউরিটি রিস্ক এক এক রকম, সবার নিরাপত্তা সেম না। বাংলাদেশে যেমন সিকিউরিটি রিস্ক আছে, হয়তো জার্মানিতে আরেক রকম, ইন্ডিয়াতে আরেক রকম, তো হইতেই পারে। লাস্টে কমপ্লেক্স থিওরি প্রসেসিং,
কমপ্লেক্স কিউরি অনেক ধরনের হয়ে থাকে, একজন ইউজারের কিউরি এক এক রকম। তো কার কেমন সবকিছু সার্ভারকে ধীরে ধীরে প্রসেস করা লাগে, সব সময় তো সবকিছু জানা যায় না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ফাইনালের জন্য, যে ক্যাপ থিওরেম। ক্যাপ থিওরেম তিনটা জিনিস: কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি, পার্টিশন টলারেন্স। আর মাথায় রাখবেন যে কোনো দুইটা সবসময় ইউজ করতে পারেন, তিনটা ইউজ করা পসিবল না। আচ্ছা, তো কনসিস্টেন্সি কি জিনিস? সকল নোড একসাথে সেম ডাটা দেখতে পারে, অর্থাৎ সকল নোডের যাতে ডাটা আপডেট সেম হয়। অ্যাভেলেবিলিটি মানে সকল রিকোয়েস্ট যাতে একটা রেসপন্স পায়, অর্থাৎ আপনি একজন ইউজার হিসেবে কোনো একটা কাস্টমার সার্ভিসের কাছে কোনো একটা রিকোয়েস্ট করলে যাতে সে সেটা রিপ্লাই দিতে পারে। পার্টিশন টলারেন্স মানে কি? সিস্টেম ফাংশন করবে যখন নেটওয়ার্ক ফল করে, এটা ডিউরেবিলিটিও বলতে পারেন আপনি। যদিও সিস্টেম ফাংশন হবে যখন কোনো একটা স্পেসিফিক কান্ট্রি নেটওয়ার্ক কাজ না করে, যাতে পুরো সিস্টেমটা কাজ করে। এটা অনেকটা এটা মতো বলতে পারেন যে ক্লায়েন্ট সার্ভার, কোন একটা ক্লায়েন্ট যদি ধ্বংস হয়ে যায়, পুরো একটা সিস্টেম যাতে নষ্ট না হয়, কারণ সার্ভার আছে, বাকি ক্লায়েন্ট গুলো কাজ করতেছে। তাহলে ক্যাপ থিওরেম কি? কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি আর পার্টিশন টলারেন্স, এই তিনটা। আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কি কি? ক্লাউড স্টোরেজ আছে অবভিয়াসলি অনেক, ব্যাংকিং সিস্টেম আছে অনেক, ই কমার্স, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মোট কথায় আমরা আশেপাশে যত জায়গায় দেখি বড় বড় কোম্পানি ডেটাবেস ব্যবহার করতেছে, সবাই এটা ইউজ করে। কারো নরমালি একটা ডেটা থাকে না, মাল্টিপল ডেটাই থাকে। আচ্ছা, আর লাস্ট, অ্যাডভান্টেজেস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। কি কি অ্যাডভান্টেজ? হাই অ্যাভেলেবিলিটি, কারণ কোনো কিছু ফেল করলে বাকি সিস্টেম গুলো কাজ করে। স্কেলেবিলিটি, যত কিছু অ্যাড করতে পারেন, এটা আমরা সেকেন্ড স্লাইডে দেখছেন। ফাস্টার অ্যাক্সেস, খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায়। আরো বড় সুবিধা, ল্যাটেন্সি কমে যায়। আর বেটার ফল্ট টলারেন্স, যদি সার্ভার ক্র্যাশও করে, আপনি অন্যান্য সার্ভার থেকে যে ডেটার কপি আছে ওই ডেটাগুলো আবার ফেরত নিয়ে আসতে পারেন, ফলস্বরূপ কোনো ডেটা হারিয়ে যায় না। আর কনক্লুশন, তাহলে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস কি করতে পারে? পারফরম্যান্স বাড়ায়, অ্যাভেলেবিলিটি বাড়ায়, স্কেলেবিলিটি বাড়ায়, অ্যাজ অলওয়েজ তিনটা সব জায়গায় আছে। আর এটা বিভিন্ন চ্যালেঞ্জ আছে, বাট খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় কান্ট্রি অনুযায়ী, কোন কান্ট্রির সিকিউরিটি সিস্টেম কেমন। আর যত নরমাল অ্যাপ্লিকেশন, রিয়েল ওয়ার্ল্ড বলেন, ব্যাংকিং, কমার্স, ক্লাউড সার্ভিস, সবকিছুই এটা ইউজ করে। তাই না? আর কি কোনো কোশ্চেন আছে করতে পারেন, না হলে এখন অ্যাটেন্ডেন্স দেবো। তারপর শেষ। বেশি টাইম লাগে না, ছোট স্লাইড।